ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা প্রতিশোধ হিসাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা। এই যে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে, তার উত্তাপ আপনারা কি পেতে শুরু করেছেন? মানে আমরা যারা কানাডাতে থাকি, আমরা কি তার হিটটা ফিল করতে শুরু করেছি? আপনারা যারা গাড়ি চালান, ড্রাইভ করেন যারা, তারা নিশ্চয়ই গ্যাস স্টেশনে গ্যাসের দামটা খেয়াল করেছেন। শুক্রবারেও পার লিটার যে গ্যাসের দাম ছিল অনেক স্টেশনে $1.26 ক্যানাডিয়ান ডলারে, সেটি আজকে আমি যেদিন কথা বলছি, বাই দ্য ওয়ে আমি কথা বলছি 3 মার্চ, এখন রাত, আজকেও সন্ধ্যাবেলা এটি ছিল $1.35 পার লিটার। এই যে মাত্র দু এক দিনের ব্যবধানে এই যে জাম্প আপ হয়ে গেল, সামনে কোন দিকে যাবে? অনেকে প্রেডিক্ট করছেন যে তেলের দাম, গ্যাসোলিনের দাম আরও বাড়তে থাকবে এবং নর্থ আমেরিকাতে আমরা যারা গাড়ি চালাই, আপনারা যারা গাড়ি চালান, আপনাদেরকে এই হিটটা সামনে নিতে হবে। এখন শুধু যে তেলের দাম বাড়লে শুধু যে ড্রাইভিং এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তাই শুধু কি তাই? আরও তো তার সঙ্গে নানা 10টা বিষয় জড়িত আছে। ইকোনমির নানা কিছুতে তার একটা ইম্প্যাক্ট হতে শুরু করেছে এবং সেগুলো আস্তে আস্তে সামনে আরও প্রকট হয়ে আসবে। এখন বিশ্লেষকরা, আমি একটু খেয়াল করার চেষ্টা করছিলাম, বিশ্লেষকরা বলছেন যে ক্রুড অয়েল যেটা, পরিশোধিত একদম লিকুইড তেলটা না, ক্রুড অয়েল যেটা, সেইটার দাম যদি $1 বেড়ে যায়, তাহলে এইখানে টরন্টোতে গ্যাস স্টেশনে মানে প্রতি লিটারের দাম 1 সেন্ট যুক্ত হয়ে যায়। তো মানে যেই অবস্থা তৈরি হয়েছে সেটি মানে দাম তো গত দু একদিনে ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়েছে, সামনে এটা আরও বাড়তে থাকবে এরকম প্রেডিক্ট করছেন যারা বাজার বিশ্লেষণ করেন, ইকোনমি নিয়ে বা যুদ্ধ পরিস্থিতি নিয়ে যারা কথাবার্তা বলছেন, তারা সবাই সেটি এই ধরনের একটা আশঙ্কার কথা বলছেন। এবং আরও একটি সমস্যা যেটা তৈরি হয়েছে, মূলত যে হরমুজ প্রণালী নিয়ে যে কথাবার্তা হচ্ছে, সেখানে মানে ওয়ার্ল্ডের যে গ্লোবাল অয়েল সাপ্লাই, তার 20% এই প্রণালী দিয়ে আসা যাওয়া করে সরবরাহ হয়। আবার লিকুইড ন্যাচারাল গ্যাস যেটা এলএনজি, তার প্রায় 30% ক্যারি হয় এর ভিতর দিয়ে, সেটি এখন ডিসরাপ্টেড হয়ে গেছে। যদিও ইরান ঘোষণা দিয়েছে যে তারা পুরোপুরি এটা বন্ধ করে দেবে, কিন্তু পুরো বন্ধ হয়নি। কিন্তু এর মাঝখানে অন্ততপক্ষে 6-7টা শিপে ইরান অ্যাটাক করেছে এবং অনেক দেশ তাদের শিপ ওখানে বন্ধ করে দিয়েছে, শিপ চলাচল সীমিত হয়ে গেছে। এবং তারই প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে এলএনজি নিয়ে সমস্যা তৈরি হয়েছে, ক্রুড অয়েল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আমরা গাড়ি চালাবো, পেট্রোল পাম্পে তার দাম আমরা দেখতে পাচ্ছি। এখন সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত, অনেকে বলেন যে তারা বিকল্প একটা রুট ধরে কিছু তেল তারা সাপ্লাই দিতে পারে, কিন্তু সেটা আসলে তারা পারে যেটা ডেলি 5 মিলিয়ন ব্যারেলের মতো। কিন্তু এই যে হরমুজ স্ট্রেট দিয়ে যে ইয়েটা যায়, সেখানে হচ্ছে পার ডে প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল যায়। এখন 20 মিলিয়নের জায়গায় মাত্র 5 মিলিয়ন ব্যারেল যদি মার্কেটে আসে, তাহলে যে চাহিদা, সেই চাহিদা কিভাবে পূরণ হবে? কিংবা চাহিদা এবং সরবরাহের এই যে একটা ইমব্যালেন্স একটা সিচুয়েশন, সেটি তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে একটা হাহাকার অবস্থা তৈরি করে দিবে। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন যে যে কোনো কিছুর বিনিময়ে এই হরমুজ প্রণালীর মানে যে জাহাজ চলাচল সেটি নির্বিঘ্ন রাখা হবে। প্রয়োজনে মার্কিন শিপ দিয়ে, মানে জাহাজ দিয়ে, সামরিক পাহারা দিয়ে সেখানে যাতে শিপ চলাচল করতে পারে সেই ব্যবস্থা করা হবে। ওয়েল, সেটাও কিন্তু রিস্কি জব এবং সেটাও কিন্তু এক্সপেন্সিভ। কিন্তু এই যে এখন কমে গেছে এবং আরও একটি বিষয় সামনে আলোচনা আসছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে 4-5 সপ্তাহ পর্যন্ত এই যুদ্ধ চলবে, বাট অনেকে আশঙ্কা করছেন যে এটি হয়তো আরও দীর্ঘ সময় চলতে পারে। কিন্তু এই দীর্ঘ সময় যদি চলে কিংবা 4-5 সপ্তাহে যদি চলে, এবং বিশ্লেষকরা যেটি বলছে যে অল্প সময়ের জন্য যদি সেখানে তেল সরবরাহ ব্যাহত হয়, তাহলেও মার্কেটে তার একটা ইম্প্যাক্ট হয়। তার কারণ হচ্ছে যে তখন ফ্রেটের যে চার্জ, ভাড়া, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সেগুলো অ্যাড আপ হয়ে গিয়ে তাদের দাম বাড়তে থাকে এবং ওই মূল জায়গায় যখন বাড়ে তখন রিটেলাররা তার আগেভাগে সেটি বাড়িয়ে দিতে থাকে। এই তো গেল একদিক। কিন্তু এর বাইরে আমরা যদি একটু রাজনীতির দিকে তাকাই, মানে
আমরা জানি, আমি আর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মুম্বাইতে প্রেস কনফারেন্সে তাৎক্ষণিকভাবে মার্ক কার্নি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইউএস এবং ইসরায়েল এই যে ইরানে যে হামলাটি করেছে সেই হামলাটিকে সমর্থন করেন, এবং এই হামলার এই সমর্থনের কথা প্রকাশের পর এই নিয়ে তুমুল সমালোচনা হয়েছে, এবং তার নিজের পার্টি লিবারেল পার্টির একাধিক এমপি প্রকাশ্যে তার সমালোচনা করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন যে কানাডা যে মানে ল বাউন্ড পজিশনের কথা বলে, তাহলে কানাডাকে সেই জায়গা থেকে সরে আসলো কিনা, কিংবা কিসের ভিত্তিতে, কেন, কোন ইনফরমেশনের ভিত্তিতে দুঃখিত মার্ক কার্নি এভাবে তাৎক্ষণিকভাবে সমর্থনের ঘোষণা দিলেন। এবং অনেকে এই প্রশ্নটি তুলেছেন যে আসলে কানাডার ভূমিকা কি, এই হামলার সঙ্গে কানাডার কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা। যদিও মার্ক কার্নি অস্ট্রেলিয়াতে সাংবাদিকদের জানিয়েছেন যে না, কানাডা এর আগে এই বিষয়টি একদমই জানতো না, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো তথ্য শেয়ার করেনি কিংবা কোনো ধরনের আলোচনা করেনি, কিংবা কানাডার কোনো ধরনের ইনভলভমেন্ট নাই। মার্ক কার্নি একথাও বলেছেন যে তিনি এই যে সমর্থনটি করেছেন সেই সাপোর্টটা তিনি দিয়েছেন উইথ রিগ্রেট। তার একটা রিগ্রেটও আছে যে তিনি এরকম একটি কাজে সমর্থন দিয়েছেন, এবং তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য ব্যাখ্যাও করার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে বছরের পর বছর ধরে, কারণ কানাডা চেয়েছে যে ইরানের যে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা সেটি যাতে না হয়, সেটি ধ্বংস হোক, সেটি চেয়েছে, এবং বছরের পর বছর ধরে জাতিসংঘ সেটি করার চেষ্টা করেছে এবং ইরানকে কোনোভাবেই মানানো যায়নি, এবং সেই বিবেচনায় তিনি সেটি সমর্থন করেছেন। কিন্তু এখন তার মনে হচ্ছে যে ইট সিমস লাইক ইন্টারন্যাশনাল লটা ভায়োলেট হয়েছে। ইট সিমস লাইক এখন মার্ক কার্নি ভাবছেন যে না, আন্তর্জাতিক আইন তো মানা দরকার ছিল, এটা তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়ে গেছে। এবং কানাডা এখন বলছে যে বিশেষ করে মানে ইরান যে হামলাগুলো করছে মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে, সেখানে হামলা বন্ধ করে যেন ডিপ্লোম্যাটিক ওয়েতে এই মানে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এইসব প্রবলেম সলভ করা হয়। এখন ইরানের জন্য ডিপ্লোম্যাটিক উদ্যোগ না, ইরানের জন্য অন্য একটা দেশ থেকে গিয়ে ইন্টারন্যাশনাল রুলস ল ভায়োলেট করে সেখানে হামলা করে ওই দেশের সুপ্রিম লিডারকে মেরে ফেলা যাবে। আবার আমরা কোনোটাকে সমর্থন করি না, আমরা সবটারই বিরোধিতা করি। আবার ইরান যেটা হামলা করছে সেটিকে কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে। যাই হোক, কানাডার রাজনীতি মার্ক কার্নির জন্য একটা সুবিধা আছে যে তার প্রধান বিরোধী দল যেটি কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিয়াভ, তিনি মানে তার চাইতে বেশি অ্যাগ্রেসিভলি এই ব্যাপারে ইরান আক্রমণকে বা ইরানের নেতা খামেনিকে হত্যার ব্যাপারটাকে সমর্থন দিচ্ছে কনজারভেটিভ পার্টি। ফলে লিবারেল পার্টি এই জায়গাটায় একটু সুবিধাজনক আছে যে পার্লামেন্টে হয়তো তাকে খুব কঠিন সমালোচনার সম্মুখীন হতে হবে না, কিন্তু সাধারণ নাগরিক, সিভিল সোসাইটি, সুধীজন, তারা কিন্তু প্রশ্নটি তুলতে শুরু করেছে যে দাভোসে মার্ক কার্নি যে বক্তৃতা দিয়েছিলেন যে মিডল পাওয়ারের ঐক্য চেয়েছিলেন, যে তিনি সেখানে যে বলেছিলেন যে বিগ পাওয়ার তারা আইনকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করে, তাহলে সেরকম একটি যাচ্ছে তাই ব্যবহারকে মার্ক কার্নি কীভাবে সমর্থন করলেন। মার্ক কার্নি এখন নিজেও বলছেন যে হ্যাঁ, ওখানে মনে হয় ইন্টারন্যাশনাল ল ঠিক মতো অনুসৃত হয় নাই। যাই হোক, আমি শুরুটা করেছিলাম তেলের বাজার দিয়ে, সেখানে আবার আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমাদের কানাডার যে এনার্জি মিনিস্টার, তিনি আবার আজকে একটি সেমিনারে বক্তৃতা করতে গিয়ে বলছেন যে ইরানের এই যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে যে হামলা এবং হরমুজ প্রণালীতে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, তার কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন তাকে ফোন করছে, কানাডার এনার্জি মিনিস্টারকে ফোন করছে যে কানাডার কাছে কি পরিমাণ ন্যাচারাল গ্যাস এনার্জি কি পরিমাণ মজুদ আছে, তারা কত দ্রুত ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলো সাপ্লাই দিতে পারবে, কিংবা তারা যদি নিতে চায় তারা কত দ্রুত এগুলো সাপ্লাই দিতে পারবে। আমরা জানি যে কানাডা এনার্জি এক্সপোর্ট করার জন্য বিশেষ একটা প্রোগ্রাম নিয়েছে তারা, এবং বিশ্বের বিভিন্ন দেশে মার্ক কার্নি ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন দেশের সঙ্গে ট্রেড ডিল করার চেষ্টা করছেন, এবং তার এনার্জি হচ্ছে একটা অন্যতম প্রধান এক্সপোর্ট আইটেম। তবে এই যে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে একদিকে যেমন আমরা নাগরিকরা তার উত্তাপ পেতে শুরু করছি, আবার অন্যদিকে এনার্জি মিনিস্টার আমাদেরকে জানাচ্ছেন যে তার কাছে এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তিনি অবশ্য নাম বলেননি কোন কোন দেশ থেকে তাকে ফোন করা হয়েছে, কিন্তু তিনি এটা বলেছেন যে তাকে এখন নানা দেশ থেকে ফোন করছে কানাডা এনার্জি মার্কেটে কী পরিমাণ সাপ্লাই কত দ্রুত দিতে পারবে। দর্শক, যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না, কিন্তু যুদ্ধের যেটি শুরু হয়েছে সেই যুদ্ধের উত্তাপ আমাদের নিতেই হবে, কিন্তু সেই উত্তাপটা কত তীব্র হবে, আমাদের সহনশীলতাকে কতটা অতিক্রম করে যাবে,
সেটি হচ্ছে আমাদের বড় প্রশ্ন।